রুমে ঢুকে খাটের উপর বসলাম, রুমালটা পকেটে রাখলাম। মা যেমনটা বলেছে যদি এমনটা করি তাহলে আমার আর আমার পরিবারের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। যদিও সে মা, তারপরে সব কথা মেনে চলা আমার দায়িত্ব। কিন্তু মা হোক বা বাবা হোক, অন্যায় কোনো কাজ করতে বললে সেটা তো করা যাবে না, বোঝাতে হবে, না বুঝলে প্রতিবাদ করতে হবে। পৃথিবীর কোনো মেয়েই চায় না তার স্বামী প্রথম রাতেই তার সাথে সহবাস করুক। আমার স্ত্রী পাশে বসার সাথে সাথেই কিছুটা ভয় পেয়ে যায়, তারপর আস্তে আস্তে কান্না করতে থাকে। আমি বললাম, কান্না কেন করছেন? স্ত্রী সানজিদা শাবনম বলে, আমার ভয় করছে। আমি তখন বললাম, আপনার মাঝে হয় না জড়তা কাজ করছে আর বেদনা? কারণ নতুন জায়গায় নতুন পরিবেশ সবারই এমন হয়। বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে নতুন জায়গায় বাবা মা থেকে অনেক দূরে থাকা বেশ ভালোই কষ্ট। আমি সাধারণত পড়াশোনার জন্য ক্লাস 8 থেকে বাইরে থেকেছি বাবা মা ছেড়ে। মাঝে মাঝে মা বাবার জন্য ডুকরে ডুকরে কেঁদে উঠতাম। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমাকে শুধু স্বামী না, একজন বন্ধু হিসেবে পাবেন আপনার পাশে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। আর কিছু না বলে বিছানা থেকে উঠে একটা বালিশ নিয়ে নিচে একটা বিছানা পেরে লাইট অফ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ঘুমন্ত অবস্থায় শুনতে পারি মাহমুদ মাহমুদ বলে কে যেন ডাকছে, কিন্তু এটা স্বপ্ন নয়। আমার হাতের বাহু ধরে শাবনাজ ডাকছে। আমি বললাম, কি হয়েছে শাবনাজ? ভয় করছে আমার। ভয় কেন করবে? আমি আছি, ভয় পাওয়ার কিছু নেই। আসলে আমি অন্ধকার রুমে ঘুমোতে পারি না, ছোট থেকে লাইট জ্বালিয়ে ঘুমাই। আর লাইট বন্ধ করা তো, তাই ঘুমোতে পারছি না। আমি নিজেকে মনে মনে ধিক্কার দিলাম। কেমন মানুষ আমি! একটু জানতেও চাইলাম না লাইট অফ করে দেবো নাকি জ্বালিয়ে থাকবে। আমি আবার একদম ঘুমোতে পারি না লাইট জ্বালিয়ে রাখলে। তারপর লাইটটা জ্বালিয়ে দিয়ে কাঁথামুড়িতে আবার ঘুমিয়ে গেলাম। ভোররাতে দেখি আবার কে যেন ডাকছে মাহমুদ মাহমুদ বলে। উঠে দেখি শাবনাজ ডাকছে। আমি বললাম, কি হয়েছে, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, আজান দিয়েছে, উঠে উজু করে নামাজ পড়ে নিন। কত বছর যে নামাজ পড়ে নেই তার কোনো হিসেবে নেই, তাও আর শীতের মধ্যে নামাজ পড়তে ডাকছে। না উঠলে মাইন্ড করবে, তাই উঠে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে অনেক ঘুম পাচ্ছিল, কিন্তু না ঘুমিয়ে বাইরে চলে গেলাম। বাসায় থাকলে সকাল সকাল ঝামেলা শুরু করবে মা। স্ত্রী সতীর্থ টেনে নিয়ে এসে বলবে, রক্তমাখা রুমাল দিতে বলবে। কিন্তু আমাদের মাঝে তেমন কিছু হয়নি যে রক্তমাখা রুমালটা দেখাতে হবে। আর যদি হয়েও থাকতো তাহলে আমি এমন কাজ কখনো করতাম না, কারণ এটা একটা মেয়ের জন্য অনেক অপমানজনক। আর রক্তপাত হলেই যে একজন মেয়ে সতীর্থ ঠিক আছে, আর রক্তপাত না হলে যে সতীর্থ ঠিক নেই, এই যুগে এসে ওইসব বিশ্বাস করতে পারে কেউ? আমার মাকে না দেখলে জানতে পারতাম না। ভারাক্রান্ত মন নিয়ে বাইরে চলে আসলাম। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু বাড়িতে যেতে ইচ্ছে করছে না, কারণ বাড়িতে গেলে মায়ের সম্মুখীন হতে হবে, আর বিষয়টা অনেক খারাপ হবে। পরক্ষণে ভাবলাম, এভাবে আর কতক্ষণ, সারা জীবন তো আর এখানে থাকতে পারি না। যখনই বাড়িতে যাই মায়ের সম্মুখীন হতেই হবে, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পকেট থেকে ফোন বাহির করে দেখি 22টা মিসড কল দিয়েছে মা। ফোন সাইলেন্ট করেছিল তাই বুঝতে পারিনি। জোরে জোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যেতেই আপু হাত ধরে টান দিয়ে রুমে নিয়ে গিয়ে বলল, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই ভাইয়া? বাসায় নতুন বউ রেখে কোথায় চলে গিয়েছিস খোঁজ নেই। মা তোকে খুঁজছে অনেকক্ষণ থেকে, অনেকবার ফোন দিয়েছে, ফোন রিসিভ করিস না, অনেক রেগে আছে, গিয়ে দেখ কি বলে। মা বাবা আর অনেকে ডাইনিংয়ে বসেছিল। আমার যাওয়া দেখে মা ইশারা করে অন্য রুমে যেতে বলছে, কিন্তু আমি না দেখার ভান করে বসে থাকি বাবার পাশে, আর বসে গল্প করছি। আর কোনো উপায় না পেয়ে মা আমাকে বলে, মাহমুদ, আমার সাথে আয় একটু। তারাও একটু পরে যাচ্ছে, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। যাক, এবারের মতো বাঁচলাম, মায়ের সম্মুখীন হতে হবে না। আমি শুধু চাচ্ছি বাসার মেহমান আর চলে যাক, কারণ সবার সামনে সমস্যা সৃষ্টি করতে চাচ্ছি না। নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছি। সারা রাত ঘুম হয়নি। লাইট জ্বালিয়ে রাখলে আমার আবার ঘুম হয় না। কিছুক্ষণ ঘুমানোর পরে বুঝতে পারি কে যেন ডাকছে মাহমুদ মাহমুদ বলে। উঠে দেখি শাবনাজ ডাকছে। আমি বললাম, কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা না, মায়ের সাথে কথা বলবো। কাল আসার পর থেকে আর কথা হয়নি। আমার ফোন তো বাড়িতে রেখে এসেছি, আপনার ফোনটা দিলে কথা বলতাম। তারপর ফোনটা দিয়ে বললাম, কথা বলো। আমাকে কেউ যেন আর না ডাকে, সারা রাত ঘুমাতে পাইনি। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে যাচ্ছিলাম বাজার করতে। কাল শাবনাজের বাসা থেকে মানুষ আসবে আমাদের নিতে, তাই বাজার করা দরকার। বাজারে যাওয়ার সময় মা আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, মাহমুদ, এইদিকে আয়, শুনে যা। আমি আবার মহাবিপদে পড়লাম। এবার কিভাবে কাটিয়ে যাব? কাছে গিয়ে বললাম, কি হয়েছে মা, বলো। আমার তো একদম সময় নেই। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, অনেক বাজার করতে হবে, অনেক সময় লাগবে। বেশি রাত হলে এই রাস্তায় আবার রিক্সা আসবে না। এত তাড়াতাড়ি করার দরকার নেই। আজ সকাল থেকে তুই আমাকে এড়িয়ে যাচ্ছিস। রুমালটা কই? তাড়াতাড়ি রুমাল দেখা আমাকে।
রাতে এসে দেখাচ্ছি মা, বাজার করে এসে সন্ধ্যা হয়ে যাচ্ছে। কোনোভাবে ওখান থেকে চলে আসলাম, তারপর বাজার করে রাতে বাসায় ফিরে আসলাম। রুমাল দেখা এবার আমাকে, আর কোনো অজুহাত নয়। আমি বললাম আচ্ছা রুমে থেকে নিয়ে আসছি। রুমাল আমার পকেটে ছিল, কিন্তু তা বললাম রুমে আছে নিয়ে আসি। তারপরে এসে রুমালটা মায়ের হাতে দিলাম। মা আমার দিকে তাকিয়ে আছে অল্প কিছু ধরে। আমি বললাম কি হলো, এভাবে তাকিয়েছো কেন? যাক, রুমালটা দেখে খুশি হলাম। রক্ত লেগে আছে রুমালে। দেখেছিস, আমি সত্যি বলেছিলাম, তুই তো আমার কথা বিশ্বাসই করলি না। এখন ঘরে যা, সারাদিন বাইরে ছিলি, বউয়ের কাছে যা, কিছু দরকার আছে কি দেখ। কোনো কিছু প্রয়োজন বা সমস্যা হলে আমাকে বলবি। ঠিক আছে মা। তারপর মুচকে এসে রুমে চলে আসলাম। মায়ের মুখেও হাসি, আর স্ত্রী কিছু জানতে পারলো না। কিছু কিছু সময় মিথ্যা বলার দরকার আছে, তাতে পরিবেশ সুন্দর থাকে। রুমে এসে শাবনাজ আমার হাতের দিকে তাকিয়ে বলে, আপনার হাতে দিয়ে তো রক্ত পড়ছে। কি হয়েছে হাতে? তেমন কিছু না, আসার সময় গেটের দরজায় চাপ লেগে আঙুল দিয়ে রক্ত পড়ছে। চিন্তা করতে হবে না, অল্প একটু লেগেছে, ঠিক হয়ে যাবে। এদিকে আসেন, আমি রক্ত মুছে ব্যান্ডেজ করে দিই। আমি মানা করতে গেলাম, কিন্তু না বলার সাথে সাথেই মুখ থেকে কথা ঘুরিয়ে নিয়ে বললাম আচ্ছা ঠিক আছে তাও। এই কারণে মানা করলাম না। স্ত্রী অনেক ভয় আছে, হাত ব্যান্ডেজ করার বাহানায় স্ত্রীর প্রথম স্পর্শ পেয়ে যাব। হাজার হলো স্ত্রীর প্রথম স্পর্শ তো হ্যাঁ অমৃত স্বাদ। তারপর স্ত্রী নিজ হাতে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। তারপর একটা ব্যথার শুধু খেয়ে নিই। পরেক্ষণে আমার মনে আসে কাল থেকে ভাবিকে দেখছি না কেন, কোথায় গিয়েছে। আমার এখন একটা কথা মনে আছে, ভাইয়ার বিয়ের কয়েক সপ্তাহ পরে ছোট বোনের এসএসসি পরীক্ষার কি চেয়েছিল ভাইয়ের কাছে, কিন্তু ভাবি দিতে চাইছিল না। ভাবি বলেছিল টাকা নেই এখন দেওয়ার মতো, এবারের মতো তোমার বাবার কাছে থেকে নাও, পরের বার থেকে নিও। বোন তখন কান্না করতে করতে আমার কাছে এসে বলেছিল ভাইয়ার কাছে টাকা চাইলাম রেজিস্ট্রেশন ফি এর, কিন্তু ভাবি দিতে দিল না। আমি বললাম সমস্যা হতেই পারে, সবসময় টাকা থাকে না, বাবার কাছ থেকে চেয়ে নিবি। দরকার হয় পরীক্ষা দিব না, তাও বাবার কাছ থেকে নিব না। বাবাই বলেছেন বড় ভাইয়ার কাছ থেকে নিতে। আমার কাছে তখন টাকা ছিল কিছু, আজ থেকে প্রায় 2 বছর আগে। তখন বেকার ছিলাম আমি, 6 মাসের মতো হয়েছে চাকরি পেয়েছি। পিকনিকে যাওয়ার জন্য টাকাগুলো গুছিয়েছিলাম অনেক দিন ধরে। সেদিন নিজের ইচ্ছাটা মাটি করে টাকাগুলো বোনের হাতে দিয়েছিলাম, আর বলেছিলাম আমার সামনে আর কখনো কান্না করবি না। তুই তো জানিস তো চোখের পানি সহ্য হয় না আমার। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখ, বাবার মাকে বলবি না এই টাকাটা আমি দিয়েছি, বলবি বড় ভাই দিয়েছে, বুঝেছিস? কেন তা বলবো? কেন? টাকা তো তুই দিয়েছিস, বড় ভাইয়ার নাম কেন বলবো? আমি ধমক দিয়ে বললাম বেশি বুঝিস না, আমি যা বলছি তাই করবি। যদি মা বাবা জানে ভাবি ভাইকে টাকা দিতে মানা করেছে, তাহলে মা বাবার চোখে ভাইয়া ভাবি খারাপ হয়ে যাবে। আমি চাই না এই বাড়িতে কেউ কারো চোখে খারাপ হয়ে থাকুক। কিন্তু কিছুদিন পরে জানতে পারি ভাবির ছোট বোনের সব খরচ ভাইয়া চালায়, কিন্তু নিজের বোনের খরচ দিতে পারে না। তখন বুঝতে পারলাম এভাবে আর চলবে না, ছোট বোন মা বাবার জন্য আমাকে কিছু করতেই হবে। তখন থেকে ছোট ছোট কাজ করতে করতে এখন আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছি। আগের কথা চিন্তা করতে করতে অতীতে ফিরে গিয়েছিলাম, কিন্তু কারো কথা শুনে বর্তমানে ফিরে আসলাম। সামনে তাকে দেখি ভাবি দাঁড়িয়ে আছে। বিনয়ের সাথে বললাম বসেন ভাবি। খাটের উপর বসে এদিক ওদিক তাকে দেখে বলে শাবনাজ কই, দেখছি না কেন মাহমুদ? আছে কোথাও, মনে হয় ছাদে। নতুন জায়গা ভালো লাগছে না, তাই মনে হয় হেঁটে বেড়ায়। নতুন বউ এভাবে না বেরিয়ে রুমে থাকতে বলো। এখনই এভাবে চলা ঠিক না। নতুন নতুন যদি এভাবে চলে, আর কদিন পরে রাস্তায় হাঁটবে কাউকে না বলে, অল্প একটু চাপে রাখতে হয়। হ্যাঁ ভাবি, একদম ঠিক কথা বলেছেন। বউকে চাপে রাখা ভালো, কিন্তু সব বউকে না। যেসব বউ অন্যের সংসারে আগুন ধরিয়ে দেয়, সেই সব বউদের অন্যের ভালো সহ্য করতে পারে না, তাদেরকে। হক কথা বলেছেন একদম ভাবি। আমার কথার ইঙ্গিত বুঝতে পেরে ভাবি বলে আচ্ছা ঠিক আছে, থাকো। মাহমুদ ভাই, আমার একটু কাজ আছে, শপিং করতে যেতে হবে। আমি বললাম কিন্তু ভাবি, ভাই তো বাসায় নেই, কার সাথে যাবেন? তোমার ভাইয়া বাসায় নেই তো, তাছাড়া আমার একা শপিং করতে ভালো লাগে। ভাবি রুম থেকে চলে গেল। আমি মিট মিট করে হাসতে থাকি, আর মনে মনে বলি কি যোগ আইলো, নিজে উপদেশ মানে না, আর অন্যের বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় শেখাতে আসছে। অনেক কথা ভাবতে ভাবতে একটা কথাই পড়ে যায় আমরা। আচ্ছা মা আমার সাথে কাল যেটা করেছে, ভাইয়ের সাথে কেমন করেছে? বয়সুদিতে পরীক্ষার জন্য কি সাদা রুমাল দিয়েছিল? যে করে হোক এটা আমাকে জানতে হবে, তবে ভাবির কাছে থেকে না, ভাইয়ের কাছ থেকে জানতে হবে। যদিও ভাইয়া আর আমি একদম বন্ধু সুলভ, সেই ছোট থেকেই একসাথে দুজন বড় হয়েছি, এক স্কুল কলেজে পড়েছি। পরে ভাই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, আর আমি মেডিকেলে। বয়সের পার্থক্য মাত্র 2 বছর, কিন্তু তবু এই বিষয় সম্পর্কে জানা কেমন লজ্জাজনক। তাও আজ ভাইকে প্রশ্নটা করতেই হবে। যদি আমার সাথে এমন করেছে মা, ভাইয়ের সাথেও তেমন করে থাকে, তাহলে মা দোষী।
আর ভাইয়ের সাথে এমন না করে তাহলে এইসবের পেছনে ভাবির হাত। আর যদি এমন হয়ে থাকে তাহলে এর উচিত শিক্ষা আমি দেব। রাতে যখন ভাইয়া বাসায় আসে তখন আমি ভাইকে সাথে ডাকি। কিছুক্ষণ পর সাথে আসে ভাইয়া। আমি ইজিলি ভাইকে প্রশ্ন করলাম, আচ্ছা ভাইয়া, নারী সতীত্ব বলতে কি বোঝো তুমি? একটু ভেঙে বল, কি বোঝাতে চাচ্ছিস? আচ্ছা, স্ত্রীর সাথে প্রথম সহবাসের সময় যদি রক্তপাত না হয় তাহলে কি সে মেয়ে চরিত্র খারাপ, আর রক্তপাত হলে চরিত্র ভালো? দূর পাগল, তুই একজন ডাক্তার হয়েও আগের যুগের মানুষের মতো চিন্তা ভাবনা রাখিস কেন? এগুলো কুসংস্কার। আচ্ছা ভাইয়া, তোমার বিয়ের সময় কি মা নারী সতীত্ব নিয়ে কিছু বলেছিল কি, নাকি কোনো প্রমাণ চেয়েছিল? না তো, এমন কিছু বলে নাই বা কোনো প্রমাণ চায়নি। কেন, মা তোকে এই বিষয়ে কিছু বলেছে নাকি? আরে না ভাইয়া, এমন কিছুই না। মা আগের যুগের মানুষ তো, তাই এমন কিছু বলেছে কিনা জানতে চাইলাম। তুমি কিছু মনে করো না আবার। আমার আর বুঝতে বাকি রইল না এইসবের পেছনে মা নেই। ভাবি ভুলভাল বুঝে এসব করিয়েছে মাকে দিয়ে। ভাই কিছু বলতে যাবে ঠিক তখনই শাবনাজ ছাদে এসে বলে, নিচে সবাই অপেক্ষা করছে আপনাদের জন্য, খেতে ডাকছে। তারপর নিচে খেতে গেলাম আমি আর ভাইয়া। অনেক ক্ষুধা লাগছে তাই তাড়াতাড়ি গিয়ে খেতে বসলাম। কোনো কিছু চিন্তা না করে জোরে জোরে খেতে গিয়ে করে উঠলাম। যে হাতের আঙ্গুল কেটে রুমালে রক্ত মাখিয়েছিলাম সে আঙ্গুলে ব্যথা পেয়ে রক্ত বাইর হচ্ছে। কি হয়েছে? কিছু না, ব্লেডে কেটে গেছে। আর ভাবি আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আমি তাকানোর সাথে সাথে চোখ ফিরে নেই। আমি সম্পূর্ণ না হলেও কিছুটা বুঝতে পারলাম ভাবি তো বুঝতে পেরেছে আমার হাত কাটার কারণ। রুমে আসার সাথে সাথে শাবনাজ বলে উঠল, আপনি সবার সামনে মিথ্যে কথা কেন বললেন মায়ের সাথে? আমি মুখে হাত দিয়ে ভাবতে ভাবতে বললাম, মিথ্যা কখন বললাম আবার মায়ের সাথে? মায়ের সাথে যদি মিথ্যে না বলেন তাহলে নিশ্চয়ই আমার সাথে মিথ্যে বলেছেন। আরে বাবা, আমি কারোর সাথে মিথ্যে বলিনি। কি হয়েছে খুলে বলো তো আমাকে একটু। আমার তো মনে হচ্ছে না মিথ্যে বললাম। সন্ধ্যায় যখন আপনি রুমে আসলেন তখন আপনার আঙুল দিয়ে রক্ত পড়ছিল। আমি জানতে চাইলে বলেন দরজায় আঙুল চাপ লেগে কেটে গিয়েছে, আর মায়ের কাছে বলেন ব্লেডে কেটে গিয়েছে। তাহলে তো এটা মিথ্যে কথাই হলো, তাই না? আমি দাঁতের সাথে দাঁত চেপে বললাম, আমি কি মায়ের সাথে প্লেটে কাটার কথা বলেছি? মনে হয় ভুল করেই বলেছি। আচ্ছা বাদ দাও, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। কাল সকালে অনেক কাজ আছে। তোমাদের বাসা থেকে মানুষ আসবে আমাদের নিতে। এটা বলে কোনো রকমে কেটে গেলাম। আর এমন ভুল করা যাবে না। এটা বলে এই খাট থেকে বিছানে নিয়ে আরেকটা বালিশ নিয়ে নিচে ঘুমানোর সময় শাবনাজ বলে, আজ থেকে আর নিচে ঘুমাতে হবে না, উপরেই ঘুমাবেন। না থাক, তোমার সমস্যা হবে তো। আমি নিচে থাকছি, আমার কোনো সমস্যা হবে না। শাবনাজ আমার হাত ধরে বলল, আমার সমস্যা হবে না, আপনি তো আমার স্বামী। আমাদের সারা জীবন একসাথেই থাকতে হবে, সব আস্তে আস্তে মানিয়ে নিতে পারবো আমি। আর বাবা মা তো আছে। আমি চুপচাপ বাধ্য ছেলের মতো খাটের উপর উঠে ঘুমিয়ে পড়লাম। এবার লাইটটা অফ করে দিন। থাক, লাইট অফ করছি না। তোমার রাতে ঘুমাতে সমস্যা হবে, ভয় পাবে। সমস্যা হবে না, আপনি পাশে থাকলে আমার কিচ্ছু হবে না। আর আপনার লাইট জ্বালিয়ে ঘুমোতে সমস্যা হয়, আমি দেখেছি। সারাত মুখের উপর কাঁথা দিয়ে ঘুমিয়েছিলেন লাইট জ্বালানো ছিল বলে। আর কোনো উপায় না পেয়ে আমি বাধ্য ছেলের মতো লাইট অফ করে ঘুমিয়ে গেলাম। কালকের মতো আজকেও নামাজের সময় ডেকে দেয় নামাজ পড়ার জন্য। আর যাই হোক, এমন স্ত্রী পেয়ে অনেক খুশি। এখন থেকে নিয়মিত নামাজ পড়ছি। এমন স্ত্রী সবাই চায়। নামাজ পড়ে আমি ঘুমাচ্ছিলাম আর শাবনাজ কোরআন শরীফ পড়ছিল। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে দেখি সবাই সবার কাজ করছে। আর ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গেলাম। গিয়ে দেখি মা, ভাবি আর শাবনাজ কাজ করছে। আমি আস্তে আস্তে মাকে উদ্দেশ্য করে বললাম, নতুন বৌদি এত কাজ করা এখনই? বাড়িতে গিয়ে কিন্তু মা বাবার কাছে বদনাম করবে, বলবে আমার শাশুড়ি আমাকে দিয়ে অনেক কাজ করাচ্ছে। তোর বউকে মানা করেছি শুনে নেই? বদনাম তোর হবে, আমার না। লোকে বলবে আজ বিয়ে হতে না হতে বউ দিয়ে কাজ করায়। মায়ের কথা শুনে আমি জোরে জোরে হাসতে থাকলাম। আর শাবনাজ কিছুটা লজ্জা পেয়ে কাপড় দিয়ে মুখ ঢেকে রুমে চলে যায়। ভাবি তখন আমাকে উদ্দেশ্য করে বলে, বাসার বউ বাড়িতে কাজ করবে না তো কোথায় কাজ করবে? এভাবে বললে তো আশকারা পেয়ে পেয়ে মাথায় উঠে যাবে। আমি আর কিছু বললাম না। কুকুরেলে সোজা হবে না, বাঁকাই থেকে যাবে। ভাগ্যিস এখন শাবনাজ এখানে নেই, থাকলে এই কথা শুনলে কি মনে করতো। মা তখন মুচকি এসে বলল, সাইমা, তোমার যখন নতুন বিয়ে হয় তুমি 1 সপ্তাহ ঘর থেকে বাহিরই হও নাই। কয়েকটা দিন যাক, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর তুমি তো আছোই, সমস্যা হবে না আমার। তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে। মায়ের কথা শুনে আমি তখন মনে মনে হাসতে থাকি আর বলি, আমার মা জানে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। ভাবিকে একটু সুনাম করলো আর ভাবি গলে গেল, কারণ আমার মা একটু হলেও জানে ভাবি কেমন প্রকৃতির লোক। প্রায় দুপুর হয়ে যাচ্ছে। শাবনাজের বাসার লোকজন চলে আসবে। শাবনাজের বোন, দুলা ভাই আর একটা ছোট ভাই আসবে।
শাবনাজ রুমে শুয়ে আছে। আমি বললাম, যাও গোসল করে গুছিয়ে নাও, চলে আসবে কিছুক্ষণ পরে সবাই। তারপর আমি শাবনাজ ফ্রেশ হয়ে বাইরে আসলাম। ভাইয়ার বাবা সবাই নেই। আমি, মা, ভাবি, শাবনাজ আর আমার বোন বাইরে ডাইনিংয়ে বসে অপেক্ষা করছি আত্মীয়দের। তোমার ফোনটা একটু দিবে, বাসায় কথা বলবো। তারপর আমার ফোনটা শাবনাজকে দিই। শাবনাজ ফোন নিয়ে বারান্দায় চলে যায়। শাবনাজের দিকে তাকিয়ে থেকে ভাবি আর বলে, ফোন নিয়ে দূরে যাওয়ার কি দরকার? এখানে তো কথা বলা যায়। এখানে কথা বললে কি হতো? সবার সামনেই তো কথা বলা যায়। হয়তো পার্সোনাল কথা থাকতে পারে, ভাবি সেই জন্যই গিয়েছে। নতুন নতুন এমন পার্সোনাল কথা ঠিক না। আমার কিছু বলার আগে এই চেয়ার থেকে অন্য রুমে চলে যায়। আমি ফোনের দিকে তাকিয়ে ফেসবুকিং করছিলাম। ডাইনিংয়ে মা আর বোন ব্যস্ত খাবার পরিবেশনে। ভাবি কখন যে চুপি চুপি বারান্দায় দিকে শাবনাজের ফোন কল শুনছে কেউ বলতে পারবে না। একটু পরে ভাবি শাবনাজের হাত ধরে টানতে টানতে নিয়ে এসে আমাদের সামনে। আমি, মা আর বোন এসব দেখে অবাক। আমি ভাবির হাত থেকে শাবনাজকে ছাড়িয়ে নিয়ে বললাম, এসব কি হচ্ছে ভাবি? পাগল হয়ে গেছেন আপনি? এমন শক্ত করে হাত ধরেছেন, হাতে যেখানে ধরেছি সেখানে লাল হয়ে গেছে। আমাকে কথা না শুনিয়ে তোমার বউকে কথা শোনাও মাহমুদ, তোমার পরক্রিয়া বউ। আমার মেজাজ গরম হয়ে গেছে। ভাবি না হয়ে অন্য কি হলে সত্যিই থাপ্পড় মেরে দিতাম। আমি বললাম, কেন, কি করেছে আমার বউ যে তাকে কথা শোনাতে হবে? আর পরকীয়া বউ মানে? এসব আজে বাজে কথা বলছেন কেন? তোমার বউ মায়ের সাথে কথা বলার নাম করে কার সাথে কথা বলছিল জিজ্ঞেস করো। বাবু সোনা বলে ডাকছিল, আবার বলছে একবার এখান থেকে চলে গেলে তোমাকে ছেড়ে আর আসবে না, আজকেই চলে যাব। এসব কথা কাকে বলছিল জিজ্ঞাসা করো। মায়ের সাথে কথা বলার নাম করে ছাদে বারান্দায় গিয়ে কার সাথে কথা বলে শোনো। মনে হয় পুরাতন কোনো বয়ফ্রেন্ড আছে। আমি শাবনাজকে জিজ্ঞেস করলাম, ভাবি এসব কি বলছে শাবনাজ তোমাকে? সত্যি বলছে কি? কার সাথে কথা বলছিলে তুমি? আমার কথার উত্তর না দিয়ে অনবরত কান্না করতে থাকি শাবনাজ। আমি জোর দিয়ে বললাম, কি হলো? তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে কথার জবাব কেন দিচ্ছ না? তাহলে ভাবি যা বলেছে সেটা কি ঠিক? তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে তোমার কিছু হবে না। যে তোমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে তার শাস্তি হবে। আর যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি কিছু বলবো না। তোমার ভালোবাসার মিলন ঘটিয়ে দেওয়া আমার দায়িত্ব। শাবনাজ তখন চোখের পানি মুছতে মুছতে বলে, ওটা আমার ভাবির মেয়ে ছিল, মাত্র 5 বছর বয়স। আমি যখন বাড়িতে ছিলাম তখন সব সময় আমার কাছেই থাকতো। আমি চলে আসার পর শুধু খোঁজ করে আমার, আর অনেক কান্না করে। সেই জন্যই আমি বলেছিলাম, বাবু আমি আজকে এখান থেকে তোমার কাছে চলে আসব, এখানে আর থাকবো না। যদি বিশ্বাস না হয় তাহলে আজকে যারা আসবে জিজ্ঞাসা করে নিয়েন। আর ভাবি সম্পূর্ণটা না শুনে আমার কাছে সাথে খারাপ ব্যবহার করছে। বিশ্বাস করেন, আমার কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। ঢং দেখে আর বাঁচি না। বাঘ যখন খাঁচার বন্দি হয় তখন এমন লাফালাফি করে, সব মিথ্যা কথা বলছে। এখন সব কথা ফাঁস হয়ে গিয়েছে, সেজন্যই এমন নাটক করছে। ভাবির কথা শুনে আরো জোরে জোরে কান্না করতে থাকে শাবনাজ। তৎক্ষণাৎ আমার মনে পড়ে আমার ফোনে সব কল রেকর্ড হয়। তাহলে এত কথা বলার কি আছে? কল রেকর্ড শুনলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তখন বললাম, চিন্তা করার দরকার নেই ভাবি, আমার ফোনে সব কথা রেকর্ড করা থাকে। ফোন কলের রেকর্ড শুনলে সব পরিষ্কার হয়ে যাবে কে মিথ্যে বলছে আর কে অন্যের সংসারে আগুন জ্বালাতে চায়। কল রেকর্ডের কথা শুনে ভাবির মুখে হাসি থেকে ভয়ে রূপান্তরিত হয়। তারপর আমি কল রেকর্ড প্লে করলাম। স্পষ্ট শোনা যাচ্ছে শাবনাজ প্রথমে তার মায়ের সাথে কথা বলেছে, ভালো মন্দ জিজ্ঞাসা করেছে। তারপর ভাবির সাথে কথা বলেছে। ভাবির সাথে বলে, আপনার মেয়ে কই ভাবি? ভাবি বলে, তোমার জন্য কান্না করতেছে শুধু। শাবনাজ বলে, কই দেখি আমি একটু কথা বলি। শাবনাজ তখন বলে, বাবু আমি আজকে এখান থেকে তোমার কাছে চলে আসবো, এখানে আর থাকবো না। এটা শোনার পর মাথায় আর কাজ করছে না আমার। ভাবির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছি। কাছে এগিয়ে গিয়ে বললাম, আপনার কুদৃষ্টি আমার পরিবার থেকে সরিয়ে নেন, মানুষের মাঝে মনোমালিন্য সৃষ্টি করা বাদ দেন। শাবনাজ বাসায় আসছে আজ মাত্র 3 দিন হয়েছে। এখনই আপনি শাবনাজের সাথে যা করেছেন না জানি এরপরে আপনি আর কি করবেন। এরপর যদি আমার পরিবারের দিকে কুদৃষ্টি দেন তাহলে আমি আপনার চোখ তুলে নেব। এখন ভাবি বলে কিছু বললাম না, কিন্তু এর পরবর্তীতে আমি আর মানব না, কথাটা মনে রাখবেন। শাবনাজ কান্না করতে করতে রুমে চলে যায়। আমি এখন কি মুখে শাবনাজের সামনে যাব? আমারও দোষ কম না। ভাবির কথায় আমি একটু ধমক দিয়ে কথা বলেছি শাবনাজের সাথে। আমি যদি আবার আমার স্ত্রীকে বিশ্বাস করতে না পারি তাহলে অন্য কেউ কিভাবে করবে? এখন আমি কোনো মতো শাবনাজের সামনে যেতেই পারবো না। তাই ছোট বোন মাহমুদাকে ডেকে বললাম, বোন একটা কাজ করতে পারবি? কি কাজ বল ভাইয়া? আমি বললাম, যা হয়েছে তুই সব তো দেখেছিস। আমি শাবনাজের সাথে একটু ধমক দিয়ে কথা বলেছি, কান্না করছে শাবনাজ অনেক। প্লিজ বোন আমার, তুই গিয়ে একটু দেখবি কি করছে, পাশে গিয়ে একটু বস শাবনাজের। এভাবে বলিস কেন তুই? প্লিজ বলার কি আছে?
আমি ভাবির কাছেই যাচ্ছিলাম। আজকের বিষয়টা অনেক খারাপ হয়েছে। যা হয়েছে সব তোর জন্য হয়েছে। ভাবির অপরাধগুলো সব তুই বাবা মায়ের কাছ থেকে লুকিয়ে রাখিস, সেই জন্যই এত সাহস হয়েছে। আচ্ছা, আমার ভুল হয়েছে বোন। এখন থেকে আর কারো অপরাধ লুকিয়ে রাখবো না, সরাসরি প্রতিবাদ করব। এবার তো ছোট ভাবির কাছে গিয়ে দেখ প্লিজ। আচ্ছা যাচ্ছি, সাইড দে এবার তুই। তারপর মাহমুদা চলে যায় শাবনাজের কাছে। মাহমুদার নাম আমার সাথে মিলিয়ে রেখেছিল মা। আমার আর আমার বোনটা একদম আমার মতোই হয়েছে। আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক ভালোবাসি। এমন একটা বোন পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। বোন তো অনেকেই পেয়ে থাকে, তবে তাকে ভালোবাসাতে আগলে রাখতে হয়। কিছুক্ষণ পরে হঠাৎ কলিং বেলের শব্দ শুনতে পেলাম। মনে মনে ভাবলাম হয়তো শাবনাজের বাসা থেকে লোক এসছে। আমি ভয় পেয়ে আছি। এই ভয় হলো আত্মসম্মান বোধের ভয়। যদি এসব কিছু তারা জানতে পারে বা ভাবি কোনো সমস্যার সৃষ্টি করে, তাহলে আমার আর আমার পরিবারের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। কিভাবে আমি তাদের সাথে তাদের বাসায় যাব? আর গেলে চোখ তুলে তাদের সামনে তাকানোর সাহস হবে না আমার। নতুন নতুন যদি এমন হয়, তাহলে পরে কি হবে? আমার অনেক বিশ্বাস আছে শাবনাজের প্রতি। শাবনাজ কিছুই বলবে না। ভয় করছি ভাবিকে নিয়ে যদি কোনো গন্ডগোল সৃষ্টি করে। অনেক কথা চিন্তা করতে করতে গেট খুলে দিলাম। তারপর সালাম বিনিময় করে ভালো মন্দ জিজ্ঞাসা করে রেস্ট নিতে বললাম। তারপর মাহমুদা আমার স্ত্রী শাবনাজকে নিয়ে নিচে নেমে আসে। কিছুক্ষণ আগে অনেক কান্নাকাটি করছিল, এখন নিজের বাসা থেকে মানুষ আসার কথা শুনে হাসি মুখে নিচে নেমে আসে। আপু, তোর চোখ লাল কেন? কি হয়েছে? তখন কান্না করছিল, তাই শাবনাজের চোখ লাল হয়েছে। কিন্তু শাবনাজ এসব উপেক্ষা করে বলে, বাবা মা তোমাদের জন্য অনেক খারাপ লাগছিল, তাই কান্না করেছিলাম, সেজন্য মনে হয় চোখ লাল হয়েছে। তখন মনে মনে ভাবতে থাকলাম, নিজের সংসার ঠিক রাখতে, নিজের পরিবারকে খুশি রাখতে হাসি মুখে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু সবাই না। আমার ভাবির মতো কিছু অমানুষ আছে, তারা অন্যের সংসার ধ্বংস করার জন্য সবকিছু করতে পারে। কান্না কেন করবি? এত সুন্দর একটা পরিবার অর্জন করছিস তুই। মাহমুদ ভাইয়ের মতো একটা স্বামী, মাহমুদ ভাইয়ের বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়ি, একদম তোর বাবা মায়ের মতো। তোকে কোনোদিন কষ্ট পেতে হবে না। আর আমি তো আছি নাকি, মাঝে মাঝে এসে দেখা করে যাব। আর হাসতে হাসতে বলে, যদি বেশি কান্না করিস তাহলে বল, দুলাভাইকে সাথে নিয়ে গিয়ে ঘর জামা করে রেখে দেই। বাকি যারা ছিল তারা সবাই হাসতে থাকে। আমি মনে মনে হাসলাম আর ভাবলাম, আর যাই হোক, শাবনাজের ভাই ভালোই বোঝে, সবকিছু ঠিকঠাক হ্যান্ডেল করে নিতে পারে। মনে মনে হাসলাম আর বললাম, বুদ্ধিমান একটা শালা পাইছি। ঠিক তখনই, কি দুলাভাই, ঠিক বললাম তো? পারবেন না ঘর জামাই থাকতে? আমিও হাসতে হাসতে বললাম, হ্যাঁ পারবো তো, আরো ভালো হয়ে বসে বসে খেতে পারবো, কোনো কাজই করা লাগবে না। শাবনাজ আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। আমি সাথে সাথে শাবনাজের দিকে তাকিয়ে চোখ ফিরে নিলাম। সত্যি অনেক লজ্জা পাচ্ছে আমার। শাবনাজের চোখের দিকে তাকিয়ে থাকতেই পারছি না। কিছুক্ষণ আগে যে হয়েছে, এটা যদি শাবনাজের ভাই জানতো, তাহলে পরিস্থিতি এমন হতো না, অন্যরকম হতো। কিন্তু শাবনাজ সবকিছুই ঠিক করে নিয়েছে হাসি মুখে। সবাই খাওয়া দাওয়া শেষে সবাই রেস্ট নিচ্ছে। তখন আমি আস্তে আস্তে শাবনাজের কাছে যাই। বারান্দায় দাঁড়িয়ে আছে শাবনাজ। লজ্জার দৃষ্টিতে শাবনাজের দিকে তাকিয়ে হাত ধরে বললাম, প্লিজ আমাকে মাফ করে দাও, অনেক ভুল হয়েছে আমার। আমি তখন সম্পূর্ণ বিশ্বাস করতে পারিনি তোমাকে, আর তোমাকে ধমকও দিয়েছিলাম। আর কখনো এমন হবে না, তুমি যা বলবে আমি তাই করব। দরকার হয় তোমার পা ধরে মাপ চাইবো আমি। এই যে কান ধরে উঠবোস করছি, 1 2 3। ঠিক তখনই শাবনাজ আমার হাত ধরে বলে, কি করছো তুমি মাহুদ? থামো তো এবার, পাগল হয়ে গেলে নাকি তুমি? এমন করতে হয় না, তুমি আমার স্বামী, তোমার উপর কেন রাগ করবো বলো? তোমার জায়গায় তুমি ঠিকই ছিলে। আমার খারাপ লাগছে, ভাবি আমাকে সন্দেহ করে আর আমার সাথে এমন করেছে তাই। আরে বাদ দাও তার কথা, এমনিতে মানুষ দোষ খোঁজা তার কাজ। আর এত কিছুর মধ্যে একটা কাজ কিন্তু ভালোই হয়েছে। কি ভালো কাজ হলো আবার? ওই যে তোমার অল্প একটু হলেও লজ্জা ভেঙে দিয়েছে, আমাকে তুমি করে বলছো এখন, আর আমার হাতও ধরে আছো। সারা জীবন এভাবেই থাকবে? আমার কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে আমার হাত ছেড়ে দৌড়ে চলে যায় আর বলে, আমি মাহমুদের কাছে যাচ্ছি। এখন যাওয়ার সময় হয়েছে, সবকিছু গুছিয়ে নিয়েছি। যাওয়ার সময় আমি আর শাবনাজ সবার থেকে বিদায় নিচ্ছি, কিন্তু মাকে আজ অন্যরকম লাগছে। আমার সাথে শাবনাজের সাথে ভালো করে কথা বলছে না, মুখটা কেমন গম্ভীর করে রেখেছে। যাওয়ার সময় মায়ের এমন গম্ভীর মুখ দেখে মনটা সত্যি অনেক খারাপ লাগছে। আজ সকাল পর্যন্ত বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ এমন হয়ে যাওয়ার কারণ কি? নিশ্চয়ই ভাবি কোনো কাঠি মেরেছে, বলবার কোনো কিছু বলেছে। আমি বললাম, তুমি মন খারাপ করেছো কেন? আমরা তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, আবার আসবো তো, প্লিজ মন খারাপ করো না। বড় বউ,
আমার প্রেশারের ওষুধটা দাও তো। তুমি ছাড়া আমাকে আর এই বাসায় কে খোঁজ খবর নেয়? সবাই তো বাহানার মিথ্যে দিয়ে এই বাসা পুড়িয়ে রেখেছে। কিন্তু আমি মায়ের কথা ঠিক বুঝতে পারলাম না কি বোঝাতে চায়। তারপর তার রুমে চলে যায়। আমার কথার কোনো জবাব না দিয়েই। আমার আর বুঝতে বাকি রইল না নিশ্চয়ই কোনো কাটি মেরেছি আমাদের নামে। তাকে ভাবি বলতেও ঘৃণা করে। বড় ভাবি তখন ভিলেন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসছে, মনে হচ্ছে শয়তান আসছে। মাহমুদাকে আড়ালে ডেকে বললাম, মায়ের কি হয়েছে রে, এমন গম্ভীর মুখ করে আছে কেন? আজ সকালে তো মায়ের সাথে হেসে হেসে কথা বললাম, কিন্তু এখন এমন করে আছে কেন? আমি জানি না ভাইয়া কি হয়েছে। দেখ বড় ভাবি আবার তাল মেরেছে। তোদের নামে বানিয়ে বানিয়ে কি সব মিথ্যে কথা বলেছে মনে হয়। আর কোনো উপায় না পেয়ে আমি মন খারাপ করে চলে আসলাম। 2 ঘন্টা জার্নির পথ, বেশ ক্লান্ত লাগছে। স্বপ্নাজের বাসায় এসে সবার সাথে ভালো মন্দ কথা বলে রুমে আসলাম। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। শাবনাজেরটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে থাকলাম। তারপর শাবনাজ বলল, আচ্ছা তোমার বড় ভাবি এমন কেন? কেমন? সকালে রান্না করার পর আমার সাথে কত সুন্দর করে কথা বললো, অনেক কিছু জানতে চাইলো, অনেক মিষ্টি সুরে কথা বললো, কিন্তু দুপুরে আমার সাথে কত খারাপ ব্যবহার করলো, আমাকে একটা থাপ্পড়ও মেরেছে। তোমাকে থাপ্পড় মেরেছে? তখন আমাকে বলে না কেন? এত বড় সত্যি তুমি আমার থেকে কিভাবে লুকালে? আমাদের বাসায় থাকতে শুধু একবার বলতে পারতে, তাহলে আমি বজ্জাত মহিলার উচিত শিক্ষা দিতাম। জীবনে আর কখনো কারো গায়ে হাত তুলতো না। গায়ে হাত তোলার আগে 10 বার চিন্তা করবে। না বলেই ভালো করেছি। আমি চাই না কোনো ঝামেলা হোক। একটা বিষয় চিন্তা করো মাহমুদ, আমি যদি তখন তোমাকে বলতাম তাহলে তুমি রাগের মাথায় কি করতে তা তো বলাই যায় না। তোমার রাগান্বিত অবস্থায় আরো রাগিয়ে দিতে চাইনি আমি। আর আমার বাসা থেকেও মানুষ আসছিল, এসে যদি তারা এসব দেখতো তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত, তাই না? তাই বলিনি। আমি তখন শাবনাজের হাত ধরে বললাম, আচ্ছা তুমি এত ভালো কেন? নিজেরটা না ভেবে সবসময় অন্যেরটা ভালো দেখো। আর ঠিকই করেছো তখন না বলে। যদি বলতে আমি নিজেও জানতাম না আমি কি করতাম। সবকিছু অন্যরকম যেত, পরিস্থিতি এমন না হয়ে অন্যরকম হতো। সত্যি আমার অনেক ভাগ্যবান তোমার মতো স্ত্রী পেয়ে। আর প্লিজ এইসব নিয়ে মন খারাপ করবে না শাবনাজ। মাহমুদ, মন খারাপ করিনি, তুমি পাশে থাকলেই হবে। আর মাহমুদা তো আছে, বাবা মাও আছে। একজনের জন্য সবাইকে দোষারোপ করতে পারি না আমি। তুমি এসব ভুলে যাও মাহমুদ। ওয়েট ওয়েট, তুমি বললে সকালে রান্নার পরে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছে, এটা কি সঠিক? হ্যাঁ সত্যি। তো মিষ্টি মিষ্টি কথা কি বলেছে শুনি? আমার জানা মতে কোনো স্বার্থ ছাড়া সে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে না। জরুর জরুর ডাল মে কুছ কালা হে। যা যা বলেছে সব আমাকে বলো, কিছু বাদ দিলে বলবে না। আমাদের বিয়ের রাতের কথা বলছে। আমার কোনো সমস্যা হচ্ছে কি, আমি তোমার সাথে মানিয়ে নিতে পেরেছি কিনা, বিয়ের রাতে আমরা কি করে কাটালাম সময়, এগুলো। তো কি বললে তুমি? কি আর বলবো, যা যা সত্যি সবই বলেছি। কি মানে যা যা হয়েছে সব বলে দিয়েছো? বিয়ের দিন রাতে তুমি খাটের উপর ছিলে, আমি নিচে ছিলাম, এটা বলে দিয়েছো কি? আর তুমি কেন তার সাথে সব বলতে গেলে? আমাদের মাঝে যা হবে আর বলবে না, অন্তত ভাবির সাথে না। বজ্জাত মহিলা, তার কাজ শুধু ঠক লাগানো। হ্যাঁ এটাও বলে দিয়েছি। আমি কি জানতাম নাকি তোমার ভাবিটা এমন? তখন তো বেশ ভালোই মিষ্টি ব্যবহার করেছিল। আমি তো তাকে নিজের বোন মনে করেছিলাম, কিন্তু সে আমার সাথে এমন করবে আমি তো ভাবতেই পারিনি। তুমি যখন বলছো তাহলে আর বলবো না। আর কিছু বলেছি কি ভাবি তোমার সাথে? একটু মনে করার চেষ্টা করো। না আর কিছু বলিনি। আমি তখন হাফ ছেড়ে বাঁচলাম। সতীর্থ পরীক্ষার জন্য ভাবির কথা শুনে আমার একটা সাদা রুমাল দিয়েছিল, সেটা বলেনি। বললে আমি শাবনাজের কাছে মুখই দেখাতে পারতাম না, মাকেও খারাপ ভাবতো শাবনাজ। তবে আমি একটা মেয়ে, তুমি তো আর সবসময় বাসায় থাকো না, তাই না? আর একটা মেয়ের সমস্যা একটা মেয়েই ভালো বুঝতে পারবে। নিজে নিজে সবকিছু তো সমাধান করা যায় না, অন্য একটা মেয়ের সাথে কথা বলতে হয়। সেজন্যই আমি ভাবির সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম। চিন্তা করতে হবে না, তোমার যা সমস্যা আমার বোন মাহমুদের সাথে বলবে, দেখবে তোমাকে একদম নিজের বোনের মতো দেখবে। তার সাথে তোমার সম্পর্ক ননদ ভাবির হবে না, 2 বোন আর বেস্ট ফ্রেন্ডের মতো সম্পর্ক হবে। এখন থেকে মাহমুদ আমার বোন আর বেস্ট ফ্রেন্ড। আমি সব সময় ওকে বোনের চোখে দেখবো। আচ্ছা, তোমার নাম মাহমুদ আর তোমার বোনের নাম মাহমুদা, নামের এত মিল কে রেখেছিল? নাম আমার মা রেখেছিল মিল করে, মাহমুদা। আর আমার মধ্যে বিশেষ একটা মিল ছিল, দুজনের ঘাড়ের পেছনে 2টা করে তিল আছে। আর দুজন অনেক বদ মেজাজি ছিলাম ছোট থাকতে, সেই জন্য মা দুজনের নাম মিল করে রাখছিল। মাহমুদার নাম আগে সুমাইয়া ছিল, তারপরে পরিবর্তন করে মাহমুদা রাখা হয় ছোট থাকতেই। সেজন্য দুজনের এত মনের মিল, আর দুজনের ব্যবহারও এত সুন্দর। সত্যি
অনেক ভালো মনের মানুষ আপনি আর মাহমুদা। আমি তখন শাবনাজকে কাছে টেনে বললাম, আচ্ছা তুমি কি পরিবর্তন হবে না? কেন? আমি আবার কি করলাম? এই যে বিয়ের এতদিন হলো, এখন আপনি করে বলে যাচ্ছ, তুমি কবে থেকে বলবে? যদি তুমি করে না বলি তাহলে কি আমায় ভালোবাসবে না? না, বাসবো না, অন্য মেয়ের সাথে ভেগে যাব। যে মেয়ে তুমি করে বলতে পারে না, তারপর দুজনে অনেক প্রেম করব, আর না হয় দুজনে বিয়ে করব, ভালো হবে না? শাবনাজ তখন ছোট বাচ্চাদের মতো কান্না করে দেয়, চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। আমি হাত দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বললাম, কি হলো, এমন করে কান্না করো কেন? মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা কান্না করছে। নতুন বিয়ে হয়েছে আমাদের, আমাকে একটু সুযোগ না দিয়ে বলছেন যে আর একটা বিয়ে করবেন? মুখের কথা শেষ না করতে আবার ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। আমি তখন আস্তে আস্তে বললাম, হায় রে, কোন পাগলি আমার কপালে দিছে, হাল্লা গো। পাগলি তো দেখি কোনটা ফান আর কোনটা সিরিয়াস সেটাই বোঝে না, মনে হচ্ছে একদম অবশিশু। মিষ্টি সুরে ধমক দিয়ে বললাম, এভাবে কেউ কান্না করে পাগলি আমার? আমি তো তোমাকে ফান করে বললাম, আর তুমি সত্যি মনে করে কান্না করে দিলে। এখন যদি কেউ দেখে যে তুমি কান্না করছো, তাহলে তো সবাই বুঝবে আমি সত্যি সত্যি আরেকটা বিয়ে করে আনছি। অবুঝ বাচ্চা বউ আমার। শাবনাজ তখন চোখের পানি মুছতে মুছতে বলে, আমি মোটেও বাচ্চা মেয়ে না, আমি অনেক বড়, অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, সব বুঝি আমি। আমি তখন এসে বললাম, হো আচ্ছা, সব বুঝো, তাহলে এটা কেন বুঝলে না? আমি এমনিতে ফান করছিলাম, সত্যি বলছি না। আমার সাথে এমন ফান করবেন কিন্তু কোনো মেয়ের কথা মুখে আনবেন না, আর বিয়ের কথা কখনো না। যদিও ইসলামের নিয়ম আছে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে, কিন্তু আমি আপনাকে অনুমতি দিব না। আমি একাই সব করব, আপনার জন্য আমি সব কিছু করতে পারবো। আমার একা কাজ করতে কোনো সমস্যা হবে না। আমার সংসারের ভাগ আমি কাউকে দিতে পারবো না। আমি আপনার প্রথম আর শেষ স্ত্রী হব। তুমি আমার প্রথম আর শেষ স্বামী। সারা জীবন একা পার করে দেব, কিন্তু আমার অধিকার আমি কাউকে দিব না। শাবনাজের কথা শুনে আমি এখন কান্না করছি আর ভাবছি, একজন শিক্ষিত মেয়ের মুখে এসব কথা শোনা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। খুব কম ছেলে এমন ভাগ্যবান হয়ে থাকে। শাবনাজের ভালোবাসায় আমার চোখ টপ টপ করে পানি পড়ছে। আমার কান্না দেখে শাবনাজ বলে, এখন আপনি কেন কান্না করছেন ছোট বাচ্চাদের মতো করে? তোমার কথা শুনে কান্না করছি। এত তাড়াতাড়ি এতটা ভালোবেসে ফেলবে আমাকে, আমি ভাবতে পারিনি। ধুর, আপনিও না একটা বাচ্চা জামাই। কোনটা ফান আর কোনটা সিরিয়াস এটাও বোঝেন না। তোমার মন রাখার জন্য আমি ফান করে বললাম। আমি তখন শাবনাজের হাত ধরে বললাম, আমি তো তোমাকে অবশ্যই মনে করেছিলাম, এখন তো দেখি তুমি ডায়লগ আমার উপরেই ঝাড়ছো। এখন হাতটা ছাড়েন, কেউ দেখে ফেলবে তো। দরজা দেয়া নেই, কেউ এসে দেখলে লজ্জা পাবো তো আমি অনেক। আমি তখন আরো কাছে টেনে বললাম, থামো তো, এটা কি শুরু করলা এবার? এটা কি শুরু করলা? একবার তুমি করে বলো, আরেকবার আপনি করে বলো। এভাবে কেউ কথা বলে? শুধু তুমি করে বলবে, আপনি বলতে পারবে না। না হলে আজ এভাবেই থাকবে, আমি ছাড়তে পারবো না। যে দেখে দেখুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মাহমুদ, ছাড়ো তো। এখনই খাওয়ার জন্য ডাকতে আসবে আমাদের। এসে আমাদের দুজনকে এমন দেখলে লজ্জা লাগবে আমার অনেক। তোমার কি লাগবে না বলো? না, আমার লাগবে না, যে আসে আসুক। আমি অন্য কি কারো বুকে জড়িয়ে ধরেছি নাকি? আমার নিজের বুকে জড়িয়ে ধরেছি। মুখের কথা মুখে আছে, তখনই কারো আসার শব্দ শুনতে পেলাম। শাবনাজের ভাবি আসছে, নিচে খাওয়ার জন্য ডাকছে, কিন্তু আমি ওভাবেই ধরে আছি। আর শাবনাজ নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, আমার সাথে বেড়ে উঠছে না। আমি ওভাবেই ধরে আছি। আমি হয়তো ভাবছিলাম ভাবি রুমে আসবে না, ডেকে চলে যাবে, কিন্তু বলা নেই ক নেই, ভাবি হুট করে এই রুমে ঢুকে গেছে। আর আমি সাথে সাথে শাবনাজকে ছেড়ে দিয়েছি। শাবনাজ কিভাবে ধরে থাকা দেখে ভাবি লজ্জা পেয়ে চলে যায়। আমি আর শাবনাজ লজ্জা পেয়ে দূরে সরে যাই। শাবনাজ আমার দিকে তাকিয়ে আছে। দেখলেন তো কি হলো? আমি আপনাকে আগেই বলেছিলাম কেউ চলে আসবে, ছাড়েন, কিন্তু শুনলেনই না। হিরোর মতো ধরে রেখেছেন আমাকে। আপনার তো আর লজ্জা করে না। কিন্তু এখন আমি ভাবির সামনে কিভাবে যাব? ভাবি দেখে ফেলেছে। এখন নিচে গেলেই ভাবির সাথে দেখা হবে। আমি যাব না খাইতে, আপনি গিয়ে খেয়ে আসেন। যাবে না মানে? সারা রাত কি না খেয়ে থাকবে তুমি? খাইতাম না আমি, তুমি গিয়ে খাও। আমি তখনই শাবনাজকে কোলে তুলে নিলাম আর নিচে নামতে থাকলাম আর বললাম, তুমি না গেলে এভাবেই নিয়ে যাব। আর তুমি জানোই তো আমি সব পারি। কিছুক্ষণ আগে প্রমাণ পেলে। আমার কথা শুনে শাবনাজ কান্না করে দেয় আর বলে, নিচে নামো, আমি যাচ্ছি। এই মেয়েটা কেমন, অল্পতেই কান্না করে দেয়। আর আমি কখনো এমন করতে পারিনি কি? লজ্জা তো আসে আমারও। তখনই আমি অনেক লজ্জা পাইছি। কে জানতো ভাবি এমন করে চলে আসবে। আর কোলে নিয়ে যাওয়ার কথা বাদই দিলাম, এটা তো কখনোই পারবো না।
তারপর দুজন নিচে খেতে গেলাম। শাবনাজের ভাবিও আছে। শাবনাজের ভাবি একদম সামনাসামনি বসেছে। দুজন দুজনের দিকে লজ্জায় তাকাতেই পারছে না। তাকাচ্ছে কিন্তু চোখে চোখ পড়ছে না, টেরা হয়ে তাকাচ্ছে। আর আমার কথা তো বাদই দিলাম, মাঝখান থেকে আমি বেঁচে গেছি। ভাবি আর শাবনাজের এই পরিস্থিতি দেখে সত্যি হাসি আসছে আমার, কিন্তু এত মানুষের মাঝে হাসতেই পারছি না। শাবনাজের ভাবিরা শাবনাজের চোখে চোখ পড়তেই ঠিক করে হেসে দেয় শাবনাজের ভাবি। লজ্জা পেয়ে অল্প একটু খেয়ে রুমে চলে যায় শাবনাজের চলে যাও দেখে আমিও না খেয়ে রুমে চলে যাই। ওদের কাহিনী দেখতে গিয়ে আমিও ঠিক মতো খেতে পারি নাই। রুমে এসে শাবনাজকে বললাম, কি হলো, চলে আসলে কেন না খেয়ে? তুমি দেখলে না ভাবি আমার দিকে তাকিয়ে কেমন করে হাসছিল, আমাকে শুধু লজ্জা দেয়, সেই জন্যই তো চলে আসলাম। তুমি কেন চলে আসলে? আমি মুচকে এসে বললাম, আমার বউ চলে এসছে, আমি কি করে থাকতে পারি? এবার চলো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আমাদের বাড়িতে প্রথম রাতে কিন্তু আমি নিচে ঘুমিয়েছিলাম আর তুমি খাটে ছিলে। আজ তোমাদের বাড়ির প্রথম রাত, তুমি নিচে থাকবে আর আমি উপরে থাকবো, তাহলে সমান সমান হয়ে যাবে। কারণ একটা কথা আছে না, নারী পুরুষ সমান অধিকার। তারপর সত্যি সত্যি শাবনাজ বিছানার চাদর পেরে একটা কাঁথার বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে যায়। এটা কেমন হলো, সত্যি সত্যি নিচে ঘুমিয়ে পড়লো। আমি আস্তে আস্তে কোলে নিয়ে উপরে শুয়ে দিলাম। আমি কোলে নিয়েছি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। কিন্তু আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না। রাতে ভালো খাওয়া হয়নি, অনেক সহ্য করার পরেও থাকতে পারলাম না। বিছানা থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘর থেকে খাবার নিয়ে আসার সময় দেখি পিছন থেকে কার ছায়া দেখা যাচ্ছে। এটা আবার কি হতে পারে? বাড়ির জামাই খাবার চুরি করে খাচ্ছে, কেউ দেখলে তো আমি লজ্জায় শেষ। যদি শাবনাজ বাদে অন্য কেউ হয় তাহলে তো চোর জামাই নাম পড়ে যাবে, আর শাবনাজ দেখলেও আমাকে চোর জামাই বলে ডাকবে। হ্যাঁ রে মাহমুদ, কেন যে খাবার চুরি করতে আইলি? কোনো রকম ক্ষুধা কন্ট্রোল করে রাখতে পারলি না, পেটু। সকালে তো পেট পুড়ে জামাই আদর পাইতি। পেছনে ফিরে তাকিয়ে দেখ। পেছন ফিরে তাকাতেই দেখি শাবনাজের আব্বা, মানে আমার শ্বশুর আব্বা, আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ ধরে আমিও তাকিয়ে আছি, কিন্তু কিছু বলছে না কেন শ্বশুর আমাকে? আমার দিকে তাকিয়ে আছে। চোর বলে মায়ের না দিলেই হয়, আল্লাহ বাঁচাও। আমার দিকে এগিয়ে আসছে, আমি পিছনে সরে যাচ্ছি। তারপর রান্না করে এসে এদিক ওদিক হেঁটে আবার রুমে চলে যায়। আমি চিন্তায় পড়ে গেলাম, কিছু বললো না কেন? এখন কি নিশ্চয়ই শাশুড়িকে বলবে, তারপর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে আর বাড়ির চোর জামাই হয়ে গেলাম। আমি ভাবলাম যাই হয়ে যাক, খাল দেখা যাবে। আমি খাবারের প্লেটটা নিয়ে ঘরে চলে গেলাম। এখানে বসে খাওয়া যাবে না, আবার কে চলে আসছে বলা যায় না, তখন আমার সর্বনাশ হয়ে যাবে। রুমে খাবার নিয়ে এসে দেখি শাবনাজ বসে আছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। শাবনাজও উঠে বসে আছে। খাবারের প্লেটটা টেবিলে রেখে বললাম, তোমার জন্য খাবার নিয়ে আসলাম। তুমি তো রাতে ঠিক মতো খাবারই খাওনি, তাই নিয়ে আসলাম। আসো, মুখ দিয়ে নাও, আমি হাতে করে তোমাকে খাইয়ে দেবো। খাবার আমার জন্য নিয়ে আসলে নাকি তোমার জন্য? আমি মনে মনে ভাবলাম, এই রে বুঝে গেছে মনে হচ্ছে। আমি একটু ঢং করে বললাম, ছি ছি, এটা বলতে পারলে শাবনাজ তুমি? তোমার জন্য নিয়ে আসলাম আমি, আমার জন্য হলে তো ডাইনিং থেকে খেয়ে আসতাম। একটু অ্যাক্টিং করলাম, তারপর রাগ করে ঘুমিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই শাবনাজ বলে, সরি, আমি তো মজা করে বললাম, আসলে আমারও ক্ষুধা লাগছিল অনেক, তাই উঠে পড়েছি। আমি মনে মনে হাসতে লাগলাম। যাক, একটু ঢং করে কাজে লাগছে। এক ডিলে দুই পাখি। শ্বশুর আব্বা অথবা বাকি কেউ কিছু বললে আমি অন্তত বলতে পারবো আমার জন্য না, শাবনাজের জন্য খাবার আনতে গেছিলাম। আর এখন তো শাবনাজ একা খাবে না, আমাকেও খাইতে বলবে। খেতে বললে আমি একবার না করব, কারণ প্রথমবারে খেয়ে নিলে বুঝে যাবে। শ্বশুরকে কিছু বলতেও দেব না, আর শাবনাজে কিছু বুঝতে পারবে না। ওহ মাহমুদ, তুই কত বুদ্ধি তোর মাথায়। এত বুদ্ধি নিয়ে তুই রাতে ঘুমাস কেমন করে ভাই? পরক্ষণে মনে পড়লো, ধুর, আমি তখন জেগে আছি, বুদ্ধি জোরে ঘুমাতেই পারছি না। তারপর আমি হাত ধুয়ে এসে এক গ্লাস পানি নিয়ে আসলাম। শাবনাজকে খাইয়ে দিচ্ছি, কিন্তু আমাকে খেতেই বলছে না। খাইয়ে দিতে দিতে অর্ধেক খাবার শেষ, কিন্তু তাও বলছে না তুমি একটু খাও। তারপর হঠাৎ শাবনাজ বলে, তুমি বাকি অর্ধেক খেয়ে নাও। আমি এমনিতেই বললাম না, থাক খাচ্ছি না, তুমি খাও। কিন্তু ক্ষুধাতে আমার পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। কিন্তু এটা কি হলো? একবার মানা করলাম বলে পরের বার খাওয়ার কথাই বলবে না? আমি তো এমনিতেই প্রথমবার মানা করলাম, বাড়ির নতুন জামাই একবার মানা করলাম, পরের বার তো বলা দরকার ছিল না? কিন্তু তা না করে সবই খেয়ে নিল শাবনাজ। আমার ভাগ্যে আর খাবার জুটল না। শাবনাজ সারা রাত না খেয়ে থাকলাম। জীবনটা বেদনা, কুত্তা ভাগ্য আমার। মনে হচ্ছে মোলার জুস খেয়ে ঠাস করে পড়ে যায়। কথায় আছে না, অতি বুদ্ধিমানের গলায় দড়ি। আজ ঠিক এমনটাই হয়েছে আমার সাথে। আর কোনো উপায় না পেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। আর মনে মনে সান্ত্বনা দিলাম, মাহমুদ ঘুমিয়ে যা, ঘুমালে ক্ষুধা লাগে না। আর কোনো উপায় না পেয়ে ঘুমিয়ে গেলাম। তারপর দেখছি শাবনাজ ডাকছে, ঘুম থেকে ওঠেন, খাবার রেডি, প্রায় নিচে যেতে হবে। আমি এক লাফে উঠে পড়লাম।
আমার এমনভাবে উঠতে দেখে শাবনাজ ভয় পেয়ে যায়। কি হলো, এমন করে উঠলে কেন? মনে হচ্ছে ভূত দেখলে। আমি আস্তে আস্তে বললাম, একটু পরীক্ষা করে দেখলাম কত জোরে উঠতে পারি, আর তোমাকে ভয় দেখালাম। কিন্তু মনে মনে বলছি, খাবারের কথা শুনে মন আর শরীর স্থির রাখতে পারিনি, পেট শুধু খাবার খাবার করছে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তারপর নিচে খেতে গেলাম আমি আর শাবনাজ। নিচে গিয়ে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। গিয়ে খাবার টেবিলে বসলাম। শ্বশুর আব্বা আমার দিকে তাকিয়ে বলে, বাবার তাড়াতাড়ি ভালো করে খেতে দাও, না হলে আবার পরে ক্ষুধা লেগে যেতে পারে। আমি মনে মনে বললাম, এটা কেমন শ্বশুর? রাতে রান্না করে খাবার খেতে গেছিলাম বলে কি এমন করে বলতে হবে? টিটকারি মারছে। আর খাবার তো আমি খাইনি, খাইছে আপনার মেয়ে শাবনাজ। ঠিক তখনই শাশুড়ি আম্মা এসে শ্বশুর আব্বাকে বলে, কালকে রাতে তুমি ওষুধ খাওনি কেন? কই খেয়েছিলাম তো। যদি খেয়ে থাকো তাহলে যে কয়টি ওষুধ ছিল সবগুলো তো আছে। মনে হয় ওষুধ খেতে মনে নেই। এখন ওষুধ খেতে মনে তো থাকবেই না। ওষুধ খেতে যখন মনে নেই, তাহলে নিশ্চয়ই রাতে ঘুমের ঘোরে স্বপ্নে মনে করে সম্পূর্ণ বাড়ি হেঁটেছেন। একবার তো স্বপ্ন মনে করে ঘুমের মধ্যে গেট খুলে বাড়ি থেকেই চলে গিয়েছিলে। এখন থেকে প্রতিদিন ওষুধ খাবে। কাল ব্যস্ততার কারণে আমি নিজ হাতে ওষুধ দেইনি বলে তুমি খাওনি। কোনো কাজ নিজে করতে পারো না। আমি মনে মনে হাসছি আর বলছি, এটা কি হলো? মন মে লাড্ডু ফোটা। বাহ মাহমুদ, বাহ, তুই তো ভাগ্যবান। তো শ্বশুর কালকে তোরে দেখেই নাই, সে তো ঘুমের মধ্যে হারছিল, তাহলে আর দেখবে কেমনে? আমি এতক্ষণ হোদাই চিন্তা করছিলাম। শ্বশুর আব্বা রাতে খাবার চুরি করে দেখে ফেলেছে, কি একটা লজ্জার বিষয়। কিন্তু এখানে কাহিনী থেকে অন্য কিছু। আমার হাসি আর বন্ধ হয় না। অনেক কষ্টে খাবার টেবিলে হাসি চেপে রাখলাম। তারপর খাওয়া শেষে জোরে জোরে হেঁটে সোজা ছাদে চলে গেলাম। এতক্ষণে যতগুলো হাসি চেপে ধরে রেখেছিলাম সব হাসি বাহির করে দিলাম। জোরে জোরে মন খুলে হাসতে লাগলাম। কিন্তু আরেক বিপদ। হঠাৎ পাশে ফিরে দেখি আপনার যে ছোট ভাই শ্যাম ফোনে কথা বলছে আর আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। নিজে মনে মনে বললাম, আহ মাথা মোটা মাহমুদ, এক বিপদ কাটতে গিয়ে আরেক বিপদ। এভাবে হাসতে দেখে মনে হয় আমাকে পাগলই ভাবছে শ্যাম। আমাকে দেখে শ্যাম বলে, কি ব্যাপারে দুলা ভাই, এত খুশি হচ্ছেন কেন? মনে হচ্ছে অনেক খুশির বিষয়। আমি কি বলবো বুঝতে পারছি না। কোনো উপায় না পেয়ে বললাম, হ্যাঁ শ্যাম, অনেক খুশির খবর। আমার চাকরি প্রমোশন পেয়েছি, তাই এত জোরে জোরে হাসছি। খুশিতে আত্মহারা হয়ে গেছে আমি। তো দুলা ভাই প্রমোশন তো পেয়েছেন, এবার মিষ্টি মুখ করাবেন না? হ্যাঁ অবশ্যই করাবো। তো কাল দেখা করো। এখন থাকো শ্যাম, একটু বাইরে থেকে ফ্রেশ হাওয়া খেয়ে আসি। চলেন আমিও যাই আপনার সাথে। আপনি তো সবকিছু চিনেন না, আমি চিনিয়ে দিব। অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো, ভালো লাগবে দুলা ভাই আপনার। আমি হেসে বললাম, না থাক ভাই, তোমার কষ্ট করতে হবে না। আমি বেশি দূরে যাব না, এমনিতে নিচে গিয়ে একটু হেঁটে আবার চলে আসবো। তারপর কোনোরকম ছাদে থেকে রুমে আসলাম। কালকে মায়ের ফোনে কল দিলাম, কিন্তু মা ফোন রিসিভ করলো না। পরে ফোন ব্যাক করলো না। বুঝছি না মা আমার সাথে এমন করছে কেন। মায়ের কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখি আমার ছোট বোন মাহমুদের কল। আমি না হয় মানলাম, যখন ফোন দিয়েছিলাম ফোনের কাছে ছিল না, কিন্তু পরে তো দেখেছে, তখন তো ফোন ব্যাক করতে পারে। সব সমস্যার মূল হলো আমার বড় ভাবি। আমাকে শাবনাজকে মায়ের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, মায়ের চোখে খারাপ বানানোর চেষ্টা করছে। কতটা নিচু মনের মানুষ হলে এমনটা করতে পারে? আমি ভেবে অবাক হয়ে যাই, এমনটা কিভাবে করতে পারে একটা মেয়ে? লজ্জা শরম বলতে কিছু নাই। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখি আমার ছোট বোন মাহমুদের কল এসেছে। আমি তাড়াতাড়ি করে রিসিভ করলাম। ফোন রিসিভ করার সাথে সাথে বলে, এতক্ষণ কোথায় ছিলি তুই? সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি তোকে, কিন্তু ফোন রিসিভ করিস না কেন? ফোনের কাছে আমি ছিলাম না বোন, একটু খাওয়া দাওয়া করে ছাদে গিয়েছিলাম, তখন মনে হয় তুই ফোন দিয়েছিলি। কি হয়েছে এবার বল, অনেক জরুরি মনে হচ্ছে। বাবা অ্যাক্সিডেন্ট করছে, হাতে পায়ে অনেক ব্যথা পেয়েছে, পায়ের হাড় সরে গিয়েছে মনে হয়। তুই কালকে চলে আয়, এসে বাবাকে দেখে যা, আর আসার সময় শাবনাজ ভাবিকে নিয়ে আসবি। না থাক, মাত্র 2 দিন এখানে এসেছি। আমি কাল না আজকে বাসায় চলে আসছি। শাবনাজকেও নিয়ে যাচ্ছি না, আমি কয়েকদিন পরে এসে আবার শাবনাজকে নিয়ে যাব। তুই পাগল আছিস এখনো? ভাবিকে নিয়ে আয়। তুই তো জানিস বড় ভাবি কেমন মানুষ। তুই যদি ছোট ভাবিকে সাথে না নিয়ে আসিস, তাহলে আবার বড় ভাবি মায়ের কাছে গিয়ে তাল লাগাবে। তার থেকে ভালো হয় ভাবিকে সাথে করে নিয়ে আয়। এখন কি আবার বড় ভাবির ভয়ে চলতে হবে আমাকে? কাউকে দেখে ভয় পাই না আমি। আচ্ছা দাঁড়া, ঠিক আছে, আমি শাবনাজকেই
গিয়ে বলছি যদি আসতে চাই তাহলে আজ দুপুরের পরে আমি সাথে করে নিয়ে আসবো, আর না আসলে আমি তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে নিয়ে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ভাবিকে বলে দেখ, বাবার অসুস্থতার কথা শুনলে ভাবি না করবে না। দেখবি তোর সাথে আজকেই চলে আসবে বাবাকে দেখতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যদি আসে তাহলে নিয়ে আসবো। নতুন নতুন বুঝতেই তো পারছিস, জোর করতে পারছি না। সবসময় সবকিছু সিদ্ধান্ত একা নিতে গেলে হয় না, অপর পক্ষের অনুমতি নিতে হয়। আচ্ছা তাহলে থাক, আজ বিকেলে বাসায় আসছি। এটা বলে ফোন কেটে দিলাম। তারপর কল হিস্ট্রি দেখি 10 বার ফোন দিয়েছে আগে। আমি তখন খুব সম্ভবত খাওয়া দাওয়া করছিলাম। শাবনাজ রুমে ছিল না, নিচে ছিল খাওয়া দাওয়া করার জন্য। তারপর রুম থেকে নিচে নেমে গেলাম। রুমের মধ্যে আরও ভালো লাগছে না, তাই ফ্রেশ হয়ে হাওয়া খেতে গেলাম। শাবনাজকে না বলে বেরিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। তারপর মাহমুদার ফোনে 100 টাকার ফ্ল্যাক্স লোড করে দিলাম। আমি ছাড়া ওর অভাব পূরণ করার মতো কেউ নেই। বড় ভাই তো খোঁজ নিয়েও দেখে না বোনের কিছু লাগবে কিনা। সবকিছু চালিয়ে পিছনে খরচ করতে হয়, যে চল্লাতে একটা বউ, না করে উপায় নেই। কিছুক্ষণ পরে শাবনাজের ফোন আসে, তারপর ফোন রিসিভ করলাম। হ্যালো মাহমুদ, কোথায় তুমি? সারা বাড়ি খুঁজেও তোমাকে কোথাও পেলাম না। এই তো আমি একটু বাইরে আছি। কেন, কি হয়েছে? মনে হচ্ছে খুব জরুরি। হ্যাঁ অনেক জরুরি, তাড়াতাড়ি বাসায় আসো। তারপর বাড়ির পথে হাঁটা দিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি। হাঁটতে হাঁটতে গেলে অন্তত আধ ঘন্টা লাগবেই কম হলেও। তাই একটা রিক্সা নিয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা দিলাম। বাসে এসে দেখি অনেক আয়োজন চলছে, রুম সাজানো হচ্ছে। আমি শাবনাজকে ডেকে বললাম, বাসায় তো আয়োজন কিসের? বাসায় নতুন জামা এসেছে বলে কি এত আয়োজন করতে হবে? ঘর সাজানো কি দরকার ছিল এভাবে? আরে তোমার জন্য না, তোমার জন্য এসব করলে তো আগেই করতাম। আমি মনে মনে বললাম, হায় রে, আমি তো নিজেকে অপমান বোধ করছি এখন। কি দরকার ছিল বলার যে এসব আমার জন্য করছে? না বললেই তো ভালো হতো, সরাসরি বলে দিতাম এসব কিসের জন্য করছে। তারপর আমি বললাম, এসব কিসের জন্য? আজ আমার ভাবি মেয়ের জন্মদিন, সেই জন্যই তো এত আয়োজন। আজ 5ম জন্মবার্ষিকী। আমি মনে মনে ভাবলাম, শাবনাজকে বলবো কি আজ আমাদের যেতে হবে, বাবা অসুস্থ, নাকি বলবো না? যদি বলি তাহলে আমাকে মানা করতে পারবে না। কিন্তু বাসায় এত বড় আয়োজন, এই বিপদের সময় আমি আর ওকে নিয়ে যেতে চাচ্ছি না। আমি ভাবলাম তাও একবার অন্যভাবে বলে দেখি যেতে পারবে কি, এই আয়োজনে আমাদের বাড়িতে যেতে পারবে কি। আমি ঘুরেই বললাম, আর এসব আয়োজন বাদ দাও তো, চলো আজ রাতে আমরা দুজন অন্য কোথাও থেকে ঘুরে আসি। পাগল হয়েছে তুমি মাহমুদ? ভাবি মেয়ে কান্না করবে আমি না থাকলে। তোমাদের বাড়িতে ছিলাম, আমি অনেক কান্না করেছে, সেজন্য আমাকে ছাড়া একদম থাকতে চায় না। আর সব আয়োজন আমাকে নিজ হাতেই করতে হবে। আজ না প্লিজ, অন্য কোনো দিন যাব। আজ আমি কোথাও যেতে পারবো না এসব রেখে। আমি মনে মনে ভাবলাম, থাক তাহলে, আর জোর করছি না, আমার কথা ফেলতে পারবে না। কিন্তু এভাবে আমি তার মনের বিরুদ্ধে কিছু করতেও পারি না। এখন যদি বাবার অ্যাক্সিডেন্টের কথা বলি তাহলে আমার সাথে চলে যাবে এই আয়োজন ফেলে, আর মনও খারাপ হবে এখান থেকে চলে গেলে। আর শাবনাজের বোনের মেয়েও কান্না করবে। সব মিলে এত সুন্দর একটা আয়োজন নষ্ট হয়ে যাবে। আবার যদি শাবনাজকে না বলি তাহলে পরে জানতে পারলে রাগ করবে আমার উপর। আবার না নিয়ে গেলে ওইদিকে ভাবি আছে, মায়ের সাথে গিয়ে কাটি মারবে। এমনিতে আমার আর শাবনাজের উপর রেগে আছে মা। তবে আমার কাছে যেটা সঠিক মনে হবে আমি সেটাই করব। সঠিক বল বিচারের সময় কে বউ কে মা আর কিভাবে সেটা দেখতে গেলে চলবে না। আমি সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেললাম। যা হয় হবে, আমি একাই যাব, শাবনাজকে কিছুই বলবো না। আমি তাকে এসব সমস্যার মধ্যে নিতে চাই না। আর বাকি রইল মার ভাবির কথা, তারা যা মনে করে করুক, যা বলে বলুক, আমি একাই বাড়িতে যাবো আজকে। দুপুরে খাওয়া দাওয়া করে রুমে এসে শাবনাজকে বললাম, আমাকে আজ একটু বাড়িতে যেতে হবে, পরশুদিন আবার চলে আসবো। কি বলছো মাহমুদ এসব তুমি? মাত্র 2-3 দিন হলো আমরা এখানে এসেছি, আর আজকে চলে যাবে তুমি? 1 সপ্তাহ থেকে তারপর যাবে। তারপর এখানে তেমন আসবে না তুমি, আমারও আসা হবে না, নিজের সংসারে ব্যস্ত থাকবো। আমি শাবনাজের গালে হাত দিয়ে বললাম, চিন্তা করো না, তোমার স্বামী হারিয়ে যাচ্ছে না। পরশুদিন আবার তোমার স্বামী তোমার কাছে ঠিক মতোই ফিরে আসবে। তুমি থাকো, আমি যাবো আর আসবো। আমি তোমার সাথে যাই। আমি বললাম না, না যেতে হবে না। তুমি এখানে জন্মদিন উদযাপন করো, তোমাকে যেতে হবে না। বাবা একটু জরুরি ডেকেছে, তারপর তোমার স্বামী তোমার বউকে ফিরে আসবে। শাবনাজকে অনেক বুঝে, ওর পরিবারকে বুঝে একরকম মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিলাম আমি। 2 ঘন্টা জার্নির পরে আমি বাড়িতে পৌঁছে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পরে দরজা খুলে দেয়। দরজাটার কেউ না, ভাবি খুলে দিচ্ছে। বুঝলাম না আজ অন্যরকম কেন হলো। ভাবি আজ প্রায় 2 বছর আমাদের এখানে আছে, কোনোদিনই দেখলাম না গেট খুলে দিতে। আজ হঠাৎ গেট খুলে দিচ্ছে, বুঝলাম না। দরজায় দাঁড়িয়ে আমার পিছনে কে যেন খুঁজছে টেরা চোখে। আমি বললাম, এভাবে চোরের মতো করে কি খুঁজছেন বাইরে? কিছু না, এমনিতেই দেখলাম। আর কেউ এসেছে কি তোমার সাথে?
আর আমি চোরের মতো কই খুঁজছি? এখন আমাকে চোর বলার মানে কি? আমাকে দেখে কি চোর মনে হয়? কিছু না ভাবি, এমনিতে বললাম। আমি মনে মনেই বললাম, আমি তো ভালোই বুঝতে পারছি কি হয়েছে ভাবি। আর কিছু খুঁজছেন চোরের মতো করে? শাবনাজকে খুঁজছেন আপনি? তারপর মুচকে এসে চলে আসলাম। তারপর সরাসরি আব্বু রুমে চলে আসলাম। রুমে এসে দেখে আব্বু নেই, মার মাহমুদা বসে আছে। আমি বললাম, বাবা কোথায় আছে? রুমে দেখছি না কেন? বাবা তো অসুস্থ, তাহলে গেল কোথায়? বাবা ওয়াশরুমে আছে। আচ্ছা, তাহলে বাবা আসুক, আমি ততক্ষণে বাবার জন্য অপেক্ষা করি। আরে না না, তুই অনেক পথ জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে তারপর এসে বাবার সাথে দেখা করিস। তারপর রুমে চলে আসলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আবার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি বাবা দিব্যি রুমের মধ্যে হাঁটাচলা করছে। আমি বললাম, এটা কি বাবা? তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ের হাড় সরে গিয়েছিল, এমন হলে তো তুমি হাঁটাচলা করতে পারবে না, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি দিব্যি হাঁটাচলা করছো। আমার দিকে তাকিয়ে হাসতে থাকে বাবা। তখন মার মাহমুদা ঘরে আসলো। আমি মাহমুদাকে বললাম, কি রে, কি হয়েছে? আমাকে মিথ্যা কেন বললি? ঠিকই আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তোর জন্য খুশির সংবাদ আছে ভাইয়া। কিসের খুশি সংবাদ আবার? এমনিতে মিথ্যা বলে বাড়িতে নিয়ে আসিস, আবার এখন মনে হয় আবার মিথ্যা সান্ত্বনা দিচ্ছিস খুশির সংবাদ বলে। 1 সপ্তাহ আগে তুই একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলি ভাইয়ার অফিসে, মনে আছে? হ্যাঁ মনে আছে। আর কতই তো ইন্টারভিউ দিলাম, শুধু টাকা চায়। কোনো রকম একটা চাকরি পেয়েছিলাম, কেন এটাও রিজেক্ট হয়ে গেছে? আরে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, 1 সপ্তাহ পর থেকে জয়েন করতে বলেছে। তোর নতুন বিয়ে হয়েছে, তাই বড় ভাইয়া কথা বলে 1 সপ্তাহ পরে জয়েন করানোর কথা বলেছে। আর বাবাও অ্যাক্সিডেন্ট করেছিল, তেমন সমস্যা হয়নি, অটোর সাথে ধাক্কা লেগেছিল, ঔষধ খাচ্ছে, ব্যথা অনেকটা কমে গেছে। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, আর বাবা বাইরে গিয়েছে একটু চা খেতে। তখন তোর বড় ভাবি হয়, একটু সম্মান দিয়ে কথা বলিস। চোর বলাটা ঠিক হয়নি তোর। আমি মনে মনে হাসলাম। বাহ, ভাই আসতে নাচতে নালিশ করা হয়ে গিয়েছে। ভাবি সামান্য সামান্য বিষয় নিয়ে বড় বড় রিয়েক্ট করে। আমি আস্তে আস্তে ভাইকে বললাম, আরে আমি তো মজা করে বলছি। বড় ভাবি হয় আমার, আমি একটু ভাবির সাথে মজা করে কথা বলবো না তো কে বলবে? আমি এই বিষয়টা হেসে উড়িয়ে দিলাম। আমি বুঝতে পারছি এসব সামান্য বিষয় নিয়ে আমার আর ভাইয়ের মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। আমাদের মধ্যে এই সুন্দর সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে, কিন্তু আমি তা কখনোই হতে দেব না। খাওয়া দাওয়ার মাঝামাঝি অবস্থায় শাবনাজ আসলো না কেন মাহমুদ? আমি জানতাম এই কথাটা বলবে ভাবি। শাবনাজ কেন আসলো না এটা জানতে চাইবে। আমি মুচকি এসে বললাম, শাবনাজের আসার কি দরকার আজকে আবার? এমনিতেই তো 2-3 দিন পরে চলেই আসবে। তোমাকে তো বলা হয়েছে বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাও কেন আসলো না? বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে তো আসা দরকার ছিল। বাবা কেমন আছে সেটা দেখতে শাবনাজের আসা দরকার ছিল। বলা হয়েছিল বাবার পায়ের হাড় সরে গেছে, কিন্তু সেটা তো হয়নি। মিথ্যা বলা হয়েছে আমার সাথে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তখন তো তুমি জানতে না মিথ্যা কথা বলা হচ্ছে। আসলে এমন একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে যে যার আদব কায়দা কিছু শেখা নেই। এসব মেয়েগুলো কোথা থেকে যে আসে, এসব মেয়েদের কারণে আমাদের মতো মানুষের বদনাম। অনেক হয়েছে ভাবি, আপনার এসব আজের আমাকে কথা শুনতে শুনতে আমার ধৈর্য পার হয়ে গেছে। আমি আসার সময় দরজা কেন খুলতে গেলেন আগে আগে বলেন তো আমাকে? মাহমুদ, মানুষের মতো করে কথা বল, অমানুষের মতো না। গেট খুলতে গিয়েছে তো এখানে কি অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি মুচকে এসে বললাম, অপরাধ তো কিছু হয়নি। আজ 2 বছরে তো এর আগে কখনো গেট খুলেন নাই। আর গেট খুলে চোরের মতো দেখছিলেন আমার পিছনে শাবনাজ আছে কি। মনে মনে চাচ্ছিলেন শাবনাজ যাতে না আসে, তাহলে বাড়ির সবার সাথে আমাদের নামে ঘাটে মেরে কথা বলার সুযোগ পেয়ে যাবেন। আর এখন বাবার প্রতি দরদ দেখাতে আসছে। মা গালে থাপ্পড় মেরে বলে, তোর বড় ভাবি হয়, এভাবে কথা বলতে লজ্জা করছে না? আর ঠিকই তো বলেছে, শাবনাজের মধ্যে কোনো আদব কায়দা নেই। শ্বশুরের অ্যাক্সিডেন্টের কথা শুনে না এসে কিভাবে থাকতে পারলো? সামান্য বিষয় নিয়ে এমন কেন করছো তোমরা? সবসময় যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা দেখা যায় না সেটা হয়। এখন সবকিছু দোষ আমাদের। তোমার বড় ছেলে তার শালীর পেছনে সবকিছু খরচ করে, যখন যা দরকার হয় দেয়, কিন্তু যখন নিজের বোনের বেলায় আসে তখন তোমার বড় ছেলের কাছে একটা টাকাও থাকে না। ফর্ম ফিল আপ না করতে পারলে পরীক্ষা দিতে পারবে না, এটা জেনেও তোমার বড় ছেলের বউ বলে টাকা নেই, এখন দিতে পারবে না। আর সেটা শুনেই তোমার ছেলে নিজের বোনের টাকা দিতে পারে না, কিন্তু তারপরে শাড়ির শপিংয়ের জন্য তো টাকা ঠিকই দিতে পারে। বেকার থেকেও বোনের ফর্ম ফিল আপের টাকা দিতে হয়, কিন্তু তোমাদের চোখে আমার কোনো মূল্য নেই। সবকিছুর মূল্য পাবে বড় ছেলে আর বড় বউ। এটা বলেই উঠে পড়লাম। আমার দেখে দেখে ভাইয়া উঠে পড়লো। তারপর আমাকে বলে, আজকের ব্যবহারটা তুই অনেক খারাপ করলি মাহমুদ। বড়দের সম্মান দিতে শিখলি না। বউয়ের কথা শুনলে বউয়ের পিছনে পিছনে চলে যে ছেলেরা,
নিজের পরিবারকে দোলে ঠেলে দেয়, সে আবার সম্মানের কথা বলে। বিষয় খুব হাস্যকর হয়ে যায়। এসব করে সম্মানের কথা বাদ দিয়ে হাতে চুরি পরে ঘরে বসে থাকো কাপুরুষের মতো। ভাই আমার দিকে এগিয়ে এসে থাপড় মারতে যাবে, ঠিক সেই সময় আমি ভাইয়ের হাত ধরে ধাক্কা দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ শুয়ে থাকলাম মন খারাপ করে। যত সব হয়েছে ভাবির জন্যই। স্বপ্নের কথা না তুললে এমনটা হতোই না। ভাবি সবার মাথার উপর দিয়ে বিষ ঢুকে দিয়েছে, আর সবাই তার কথা মতোই চলছে। সবকিছু মাথা থেকে জেরে ফেলে শাবনাজকে ফোন দিলাম, কিন্তু কয়েকবার দেওয়ার পরে ফোন রিসিভ করছে না। মনে হয় অনুষ্ঠানে আছে। শাবনাজের ফোন কাছে নেই মনে হয়। ছোট বোন দরজার কাছে দাঁড়িয়ে বলে, আসবো ভাইয়া? আমি বুঝতে পারলাম আজকের ঘটনা নিয়ে ভয় পেয়ে আছে। আমি বললাম, চলে আয়। মাহমুদা কান্না করতে করতে বলল, সব দোষ আমার, তুই সত্যিটা বলে দিলি কেন? যেটা করেছি ভেবেচিন্তে করেছি। এমনিতে বাসায় মার ভাবে আমাকে একদম সহ্য করতে পারে না। এর যদি আমি সত্যিটা বলে দিই তাহলে তুইও তাদের চোখে খারাপ হয়ে যাবে। ফ্ল্যাশব্যাক, আজ সকালের ঘটনা। ভাইয়া, আব্বুর কিচ্ছু হয়নি। তুই চাকরির ইন্টারভিউ দিয়েছিলি, সেখান থেকে তোর চাকরিটা হয়ে গিয়েছে। সেজন্য তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আব্বা এই নাটকটা সাজিয়েছে। ও আচ্ছা, তাহলে বিষয়, তবে আমি না গেলেও তো চলবে, সমস্যা নেই। না না, আমি ভাইয়া, তুই না আসলে বাবা বুঝে যাবে। আমি সব বলে দিয়েছি তোকে। আচ্ছা ঠিক আছে, তবে আমি শাবনাজকে নিয়ে আসছি না। যদি সত্যি সত্যি বাবা অ্যাক্সিডেন্ট করতো তাহলে নিয়ে আসতাম। তারপর আমি মাহমুদের কথা শুনে হাসতে হাসতে বাইরে হাঁটতে গেলাম। আর ভাবলাম, বাবা যখন আমার সাথে নাটক করেছে আমি একটু নাটক করি। এটাই ছিল আজ বিকেলের কাহিনী। আর আমি সেই জন্যই শাবনাজকে কিছু বলিনি, আর সাথে করেও নিয়ে আসিনি। মাহমুদের সাথে কথা বললে আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ শাবনাজের কলে আমার ঘুম ভেঙে যায়। ফোন রিসিভ করে সাথে সাথেই নিচে চিল্লাচিল্লি শব্দ শুনতে পেলাম। তারপর তাড়াতাড়ি করে নিচে গেলাম।